স্টেট ব্যাংকে আমি কমপ্লেন করতে শুরু করি চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু করিনি, কারণ আমার এত তখন ভয় কাজ করছিল সব বিষয়েই, এবং আমার কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, যোগাযোগ করাও সম্ভব ছিল না। সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ তো আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি। কাকে বিশ্বাস করবে সব বিষয়ে। যাই হোক, আমি ওয়েট করছিলাম যে সুপারঅ্যানুয়েশন বেনিফিটস অর্থাৎ পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, এই টাকাগুলো পাওয়ার পরে আমি শুরু করব কমপ্লেন করা। তখন তো শুরু করব ভাবিনি, শুরু করব মানে অনেকগুলো কমপ্লেন করবো ভেবেছিলাম। তো টাকা পেতে দেরি হওয়ার জন্য ওই কমপ্লেনটা বাধ্য হয়ে করেছিলাম ফেব্রুয়ারি মাসের 2019 ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, 1 মাস 20 দিন পর। কারণ অতদিনও আমি লিভ স্যালারির টাকা পাইনি, আমার কোনো নিজের সেভিংস ছিল না, কাজে আমার ভীষণ ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল। আমি সর্বোচ্চ স্তরে এই টাকা পেমেন্টের তাড়াতাড়ি বন্দোবস্ত করার অনুরোধ জানিয়ে আমি একটা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনের উত্তরে পরের দিনই একজন অফিসার, কলকাতা পিপিজি এলএচও কলকাতা থেকে ফোন করে, দেবাশিস রায় ওনার নাম, ফোন করে আমাকে প্রথমে জানালেন যে আমার আমি কমপ্লেন করেছি, তার জন্য এই বিষয়গুলো, যে টাকা পেমেন্টের কাজগুলো সব কলকাতা স্তরে হয়ে গেছে। পিএফ এবং গ্র্যাচুইটি এগুলো কর্পোরেটে চলে গেছে, ওখান থেকে যখন ছাড়বে তখন ওই নিয়ম অনুযায়ী ব্যাংকের ব্রাঞ্চে চলে আসবে, সেখান থেকে আমার অ্যাকাউন্টে করে দেবে। এবং পেনশনটা আমি মার্চ মাসে 27 মার্চ থেকে পাবো। মার্চ 27 তারিখ পেনশনের ডেট বলে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসেরই দিবে। তো ওই কমপ্লেনে আমি একটু জুড়ে দিয়েছিলাম যে আমি ভীষণ অত্যাচারিত হয়ে প্রাণের ভয়ে, প্রাণ বাঁচাতে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, ভিআর নিয়েছি। তো উনি ওই বিষয়টা উল্লেখ করে বললেন যে আপনি এই অত্যাচারের কথা লিখেছেন, এটা কী ব্যাপার, এটার বিষয়ে বলেননি। তখন আমি বললাম কিছুটা, আমার তো ভয়ে মানে হৃৎপিণ্ড গলার কাছে চলে এসছে, গলা কাঁপছে। আমি কিছুটা সময় নিলাম ওনার কাছে, একটু সময় নিয়ে একটু শান্ত হয়ে ট্যাবলেটও খেলাম, যে প্যালপিটেশন কমানোর ট্যাবলেট ইনস্ট্যান্ট খেয়ে ওনাকে পুরো ঘটনা বললাম প্রথম থেকে শেষ অবধি। কারণ একটা করে বললেই ওনার প্রশ্ন আসছে, কাজেই ওইভাবে অল্প অল্প করে বলা যাবে না। আমি মোটামুটি পুরোটাই বললাম। পরে শুনে দেখলাম যে ভালোই বলেছি, কারণ সেই সময় আমার কোনো প্রাইস সেন্স ছিল না ভয়ের চোটে। উনি সব শুনে বললেন যে আরও কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন, যে রিভলভার দেখানোটা কী ব্যাপার। ওইটাও জানালাম যে ওই দিন রিভলভার দেখিয়েছিল অকারণে, কোনো প্রসঙ্গই ছিল না তা সত্ত্বেও। এবং একটা ভীষণ খারাপ সুরে উনি আমাকে হুমকি দিচ্ছিলেন যে এটা দিয়ে যে কোনো কিছু ডিলিট করা যায়, যে কোনো কিছু, আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমার ভীতি তৈরি করেছিল মনের মধ্যে একটা, যে এইসব লোক তো যে কোনো কিছু করতে পারে। চোরকে বাঁচাতে যে একজন সিনিয়র স্টাফের এভাবে চাকরি খেতে পারে, সে সব কিছুই করতে পারে। তো উনি শেষে বললেন যে আমি কি এই কমপ্লেনে স্টিক থাকবো। তো আমি বলেছিলাম যে হ্যাঁ স্টিক থাকবো। সেই সময় আবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সরাসরি হ্যাঁ না কিছুই বলতে পারছি না, না তো বলবোই না, না বলার প্রশ্নই নেই। সরাসরি হ্যাঁ বলতে না পারে একটু মানে হেজিটেট করে কোনো রকমে কাঁপতে কাঁপতে বলেছিলাম হ্যাঁ এটা তো ঘটেছে, এটা হোক না, থাক না, এভাবে। উনি দুবার রিপিট করার পর উনি বললেন ঠিক আছে, ছেড়ে দিলেন। এর দিন সাতেক পর আরেকটা ফোন এসেছিলো কোনো এক জায়গা থেকে, হতে পারে ওটা জোনাল অফিস শিলিগুড়ি, আমি ঠিক বুঝতে পারিনি ডেজিগনেশনটা কী বলেছিল, সিএম এইচআর নাকি সিএম অ্যাডমিন হয়, সিএম এইচআর আমি জানি না। যাই হোক, ওটা এসেছিলো, ওটা বলেনি কোথা থেকে ফোন করেছে বা কার কী নাম, আমার শুধু ডেজিগনেশন বলেছিল, এই মুহূর্তে আমার মনে নেই। আর বলেছিল যে সেই একইভাবে আমি কি এই কমপ্লেনটাতে স্টিক থাকবো। আমি বললাম হ্যাঁ। তখন আমার নার্ভ পেয়ে গেছি, টাকা পয়সা পাওয়ার কনফার্মেশনটা পেয়ে গেলাম যখনই প্রথম জন দেবাশিস রায়ের কাছ থেকে, সঙ্গে সঙ্গে তখন নার্ভ পেয়ে গেছি যে টাকা পয়সা আমি সব পেয়ে যাচ্ছি, এটা আটকানোর প্রশ্নই নেই। হয়তো অন্য কারোর ঘটলে আমি সরাসরি বলতাম যে প্রশ্নই নাই এভাবে পেনশনের কোনো টাকা আটকানো, কিন্তু আমার নিজেরকে সব কিছুতেই ভয় লাগছে, এবং অভাবনীয় ঘটনাগুলোই তখন আমার সঙ্গে ঘটতে শুরু করেছে। আমি বললাম হ্যাঁ অবশ্যই এটা তো ঘটেছে, এটা আমি স্টিক থাকবো অবশ্যই। উনি বললেন যে তাহলে আমি যেন আমার যা প্রিপারেশন নিয়ে
প্রমাণ টমাণ ইত্যাদি আর কি আমি যেন রেডি রাখি, অর্থাৎ খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন হবে, ছেড়ে দিলেন। কিন্তু স্টেট ব্যাঙ্ক আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি বা আমাকে কোনো কিছু জানায়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি। তারপরে সেই 20 তারিখে উনি কলকাতা এলএইচের যিনি ভদ্রলোক অফিসার, যে ফোন করে বলেছিলেন যে পেনশন পিএফগুলো পরের দিনে খুব তাড়াতাড়ি হবে, কলকাতা থেকে চলে গেছে কর্পোরেটে, ওখান থেকে ছাড়লেই হয়ে যাবে। আর আমি এটা বললাম যে আমার খুব তাড়াতাড়ি করতে বলেছিলাম পেমেন্ট, লিভ স্যালারি যেটা পাওয়া যায় রিটায়ারমেন্টের সময়, সেটা তো মালদা লেভেলে হয়, মালদা আরবিওতে স্যাংশন হয়, কাজে এটা এত দেরি করছে না। উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, আমার 36 ঘন্টার মধ্যে পেমেন্ট হয়ে গেছিলো। পরদিন আরবিও থেকে আমাকে ডেকে নিয়ে গিয়ে সেই যে ডিলিং অফিসার, যে এইচআর ম্যানেজার, ভিআরের ডিলিং অফিসার, যে ডেকে নিয়ে আমাকে প্রথম ভিআরের ফর্মগুলো করিয়ে নিয়েছিলেন, উনি না থাকলে তো খুবই মুশকিলে পড়ে যেতাম। ওখানে আবার ডকুমেন্ট যা যা লাগে সব সই সাবুত করিয়ে নিয়ে বললেন যে হয়ে যাবে। একদিন পরে আমি ওখান থেকে খবর দিল যে ওই অফিসারই আরবিআই থেকে জমা হয়ে গেছে কিনা দেখতে। আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ঢুকলাম, ঢুকে কিছুতেই দেখতে পেলাম না কোথায় জমা হয়েছে। আবার ফোন করলাম, অবশেষে আমি ধরতে পারলাম যে ওই টাকাটা আমার ওডি অ্যাকাউন্টে জমা হয়েছে। ওডি মানে আগে আমাদের চাকরিরত অবস্থায় যে পেমেন্টের সিস্টেম থাকে স্যালারি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ওডি অবস্থায় থাকে। একটা সার্টেন লিমিট অবধি টাকা আমরা তুলতে পারি, ওখানে স্যালারি এবং যাবতীয় অফিস থেকে পাওনা টাকা সব ওখানে জমা হয়। বাইরে অন্য টাকা জমা করা যেতে পারে, আমার তো প্রশ্নই নেই অন্য টাকার। তো যখন আমি কনফার্ম হলাম, সঙ্গে সঙ্গে খুব মানে আবার যার পর নাই হতাশ হলাম, ভয় পেলাম যে এইভাবে কী করে করছে, সাহস পাচ্ছে কী করে, আমাকে আবার বিপদে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ওখানে আরবিআইতে ওই অফিসারকে ফোন করে বললাম, এবং এই 20 তারিখের কমপ্লেনটার ভিত্তিতে যে এটা এসেছিলো আমার স্টেট ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে, সেখানে আবার সেদিনে আবার লিখলাম। এখানে 20 তারিখে কাজ হয়ে গেল। এইখানে আমি লিস্ট দিয়েছি, এগুলো ফেসবুকে আমার পোস্ট করা আছে, এখনও সব হাইড করা আছে। এটা খুলে দেবো যখন, তখন সবই এই যে আমি যে আজকে ভিডিওটা তৈরি করছি সেটাও সবই ওপেন হয়ে যাবে। এখানে আমার ইউটিউবের যে চ্যানেল আছে সেটার লিঙ্ক দিয়েছি। এখানে গেলে আমি যে যত কিছু ইউটিউবে পোস্ট করে রেখেছি সব প্রমাণ, ফুটেজ, ভয়েস রেকর্ড, কল রেকর্ড ইত্যাদি, সেগুলো সবই আছে ওখানে ভিডিওর আকারে। ও তো সব ভয়েস রেকর্ড আর কল রেকর্ড তো অডিও, ভিডিওর আকারে দিয়েছি, যেমন ফেসবুকে দিয়েছি। এখানে আমি এখান থেকে আমি পড়ছি না লিস্টটা, এখানে সব লিস্টগুলো আছে যে কবে কী দিয়েছি। 23 তারিখে লিভ স্যালারি ক্রেডিটেড ওডি অ্যাকাউন্ট, 8 তারিখে মানি স্টোলেন। আমি এখানে স্যালারিগুলোর চার্ট দিয়ে পরপর দিয়েছি, স্যালারি না, এই যে আমার ইমেলগুলো দিয়েছি। এখান থেকে আমি বলে দিচ্ছি যে কবে কোন কমপ্লেন্ট আমি পাঠিয়েছি স্টেট ব্যাঙ্কে, এবং পরপর স্টেট ব্যাঙ্কে এগুলোই পাঠিয়েছি শেষ হওয়া অবধি, 7টা বোধহয় সম্ভবত। ওয়েডনেসডে 20 ফেব্রুয়ারি 2019 এটা পাঠিয়েছি, ডিলেইং পেমেন্ট অফ সুপারঅ্যানুয়েশন বেনিফিটস, অ্যাপিল টু চেয়ারম্যান। মধ্যে লেখা আছে যে আমার এরকম ক্রাইসিস চলছে, অথচ আমার এত দেরি হচ্ছে কেন, লিভ স্যালারিটা তো লোকালি হয়, এটা জন্য আমি অনুরোধ করেছিলাম যে আমার একটু এই পেমেন্টগুলো তাড়াতাড়ি করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। যার ফলে পরের দিন ওই কলকাতা এলএস থেকে যোগাযোগ করেছিল, অর্থাৎ চেয়ারম্যান, অর্থাৎ স্টেট ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে কমপ্লেনটা আমার যে প্রথম গেছিলো পেমেন্ট ডিলে করার ব্যাপারে, সেইটা 36 ঘন্টার মধ্যে তারা সলভ করে দিল। এটা খুব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, এবং এই প্রথম একটা ভালো কিছু পেলাম। এটা দেখাচ্ছি না, এটা 1 নম্বর কমপ্লেন আমার, ফার্স্ট কমপ্লেন টু এসবিআই, সেকেন্ড কমপ্লেন টু এসবিআই। সেকেন্ডটা হচ্ছে ওই ওডি অ্যাকাউন্টে জমা করে দিয়েছিল, যার ফলে আমার টাকাটা আটকে গেল। যে টাকাটা আমি পেলাম লিভ স্যালারি, সেটা আমি তুলতে পারবো না, কারণ ওখানে আমার পুরো লিমিটটা অ্যাভেল করা ছিল, যার ফলে ওখানে টাকা ঢুকে গেলে আমি আর তুলতে পারবো না। ওটা লিকুইডেট হওয়ার কথা আমার পিএফের অ্যাকাউন্ট থেকে, যেটা একটা ডিক্লারেশন ছিল ভিআর ফর্মে,
তার সত্ত্বেও ওরা ওটিতে করেছিল ইচ্ছাকৃতভাবে, অবশ্যই বদমাশি করে। অবশ্যই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারের এটা বদমাশি বা শয়তানি বুদ্ধি, যাই হোক। আমি সঙ্গে সঙ্গে আমি শেষ দিন যে ছেলেটা ওখানে বসবে, আমি তো স্যালারি সেকশনে আমি বসতাম এস্টাবলিশমেন্টে, ওখানে যাকে বসিয়েছিল তাকে আমি বলে এসেছিলাম যে আমার টাকাগুলো যখন আসবে তখন আমাকে একটু ফোন করে দিতে, আমি চলে আসবো বাড়িতে কাছেই, তাহলে কোনো মিস্টেক হবে না, কীভাবে অ্যাডজাস্ট করা হবে টাকাগুলো, কোথায় পেমেন্ট দেবে, এগুলো ইত্যাদি। তো সে ফোন করে আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে আমি বলেছিলাম যে এরকম টাকা আসলে আমাকে একটু জানাবা, ফোন করবে, আমি চলে আসবো। তো একটু গম্ভীর গলায়, একটু অন্যরকম সুরে, অর্থাৎ স্বাভাবিক না, একটু অস্বাভাবিক, যেটা আনএক্সপেক্টেড। জুনিয়র ছেলে একটা, কিন্তু আমার তো আনএক্সপেক্টেড ঘটনাই ঘটে চলেছে সেই চুরির পরের থেকে, যেদিন থেকে এই নতুন চিফ ম্যানেজার আসলো সেই দিন থেকে সবই আনএক্সপেক্টেড ঘটছে। কাজেই ও একটু অন্য সুরে বললো যে ব্যাংক আমাকে যা বলেছে আমি তাই করেছি। তখন আমি একটু রাগত সুরেই বলেছি। আমি সাধারণত রাগত সুরে কোনো স্টাফের সঙ্গে কথা বলি না, আমার মনে পড়ে না ডাইরেক্ট, তাও সম্ভাবনা থাকার জন্য সাধারণত বললাম। আমি এলাম যে তোমাকে যে আমি বলে আসলাম আসার সময় এই কেন, ওরা সবাই নতুন ছেলে, কী করবে না করবে, আমি যখন আছি অ্যাভেলেবেল, আমার নিজের পেমেন্ট নিতে কোনো ভুল যাতে না হয়, চলে আসবো। ও আবার বললো যে আমি ব্যাংক যা বলেছে তাই করেছি, আবার কেটে দিল। বুঝতে পারলাম চিফ ম্যানেজারের নির্দেশে এটা করেছে, অর্থাৎ ব্যাংক বলেছে মানে এটা। সঙ্গে সঙ্গে আমি তো আরবিওতে সেই অফিসারকে আবার ফোন করলাম, যিনি ভিআরটা আমার করে দিয়েছিলেন কাগজপত্র সবই, এবং এই লিপ স্যালারির কাগজপত্র ডকুমেন্টগুলো করে দিয়েছিলেন পরের দিন থেকে। ওনাকে বললাম যে আমার টাকা এখানে ওডিতে দিয়েছে, তার ফলে আটকে গেল, আমার কোনো উপকার হলো না, টাকাটা আমার পুরো আটকে গেল, এখন আমার কী করে চলবে এই ফিনান্সিয়াল ক্রাইসিসে। এবং সেই দিনই এই সর্বোচ্চ পর্যায়ে খুব তাড়াতাড়ি যেখানে কাজ করেছিল, খুব এটা একটা খুব আনন্দের বিষয় ছিল আমার, একমাত্র পেমেন্টটা তাড়াতাড়ি করে হয়ে যাওয়ায় আমি ওখানে সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম যে আমার এই টাকাটা ওডি অ্যাকাউন্টে দিয়েছে, অথচ আমার ভিআর ফর্মে দেওয়া হয়েছে যে আমি পিপিএফ অ্যামাউন্টটা পেলে সেটার থেকে সব লোন টোনগুলো শোধ হবে। এটাই স্বাভাবিক, পিপিএফে বড় অ্যামাউন্ট থাকে, কিন্তু এরকম করা হয়েছে, এটা শুধু ঠিক করে দেওয়া হোক। এটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2019। হেডিং একই আছে, ডিলেইং অফ পেমেন্ট অফ সুপারঅ্যানুয়েশন বেনিফিট। এখানে লিখে দিয়েছি, আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন করা জায়গাগুলো যারা কেউ যদি পড়ে তাহলে এইগুলো অবশ্যই পড়তে হবে, পুরোটাই পড়া ভালো। দেন আন্ডারলাইন করা জায়গাগুলো খুবই জরুরি কথাগুলো আছে। তো এটা সেকেন্ড কমপ্লেন টু এসবিআই। থার্ড কমপ্লেন টু এসবিআই। এখানে প্রথম শুরু করলাম আমি, মানি স্টলেন ফ্রম ক্যাশ কাউন্টার, ফ্রাইডে 8th March 2019। এবার 23শে ফেব্রুয়ারির পর লাফিয়ে 8th March হলো, কারণ হচ্ছে আমি টাকাগুলো পাওয়ার আগে কমপ্লেন করার সাহস পাইনি। আমি 6 মার্চ টাকাগুলো পেয়েছি পিএফ পেনশনের, 8ই মার্চ আমি কমপ্লেন করেছি এই টাকা চুরি হওয়ার সম্পর্কে, কী কী ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, কীভাবে, এগুলো ডিটেলস থেকে প্রথম আমি কমপ্লেন করি। সেখানেই সর্বোচ্চ পর্যায়ে স্টেট ব্যাংকের। মানি স্টোলেন ফ্রম ক্যাশ কাউন্টার ফাউন্ড ইন সিসিটিভি ক্লিয়ারলি, বাট নো অ্যাকশন টেকেন against the theft. Instead the victim cashier, myself, forced to take VR for intolerable mental torture and threatening. এটাতে ডিটেলসে লিখেছি। My allegation is against the chief manager of Malda branch Ujjwal Kumar by active support with Vishal Kumar and Partha Chakraborty, both managers individually, for which I had to take VR. স্বভাবতই আমি ওদের দায়ী করেছি, কারণ শুধু ওদের জন্যই, ব্যাংককে আমি দায়ী করতে পারি না, আমি ব্যাংকে তো এরকম রুল নাই, ওরাই ব্যক্তিগত স্তরে এই কাজটা করেছিল, এই চক্রান্তটা। তো অন্যদের কথা আমি বলতে পারি না, সবাই কেন সাপোর্ট করেছিল সেটা তাদের ব্যাপার, অন্য বিষয়।
থার্ড কমপ্লেন মানি স্টলের নিয়ে 8 মার্চ। ফোর্থ কমপ্লেন উত্তর পাইনি, আর কোনো উত্তর পাইনি। প্রথম কমপ্লেনের টাকার বিষয়টার পর আর কোনো উত্তর পাইনি। আমি সবগুলোতে বারবার করে লিখেছি যে আমার এটা অ্যাকনলেজ করুন যে আপনি আমার ইমেলটা পৌঁছেছে, তাহলে আমি বুঝতে পারবো যে পৌঁছেছে, এবং আমি এভাবে রিপিটেডলি পাঠাবো না। কিন্তু কোনো উত্তরই দেয়নি ব্যাংকের পক্ষ থেকে। আর ফোর্থ কমপ্লেন পাঠালাম আমি থার্সডে 14 মার্চ, 8th পর 14th মার্চ 2019। এটা শুধু উল্লেখ করে দিয়েছি, সঙ্গে অ্যাটাচমেন্টে যে এটা মেইন কমপ্লেনটা অ্যাটাচমেন্টে আছে, অ্যাটাচ করে দিয়েছি। ফিফথ কমপ্লেন টু SBI, এটা হচ্ছে 1st মে। একটা নির্দিষ্ট সময় বাদ দিয়ে করেছি যে প্রসেসিং বা যা কিছু করার জন্য কিছু সময় তো দিতে হবে, সেই জন্য কিছু সময় বাদ দিয়ে 1st মে 2019 আমি ফিফথ কমপ্লেনটা করেছি স্টেট ব্যাংকে। এই মানি স্টলেন ফ্রম ক্যাশ কাউন্টার, এই একই হেড দিয়ে হেডলাইন। সিক্সথ কমপ্লেন আমি করেছি স্টেট ব্যাংকে 1st মে, একই দিনে হয়ে গেছে। আচ্ছা, এটা ফিফথ কমপ্লেনটা করেছি 1st মে 2:07 দুপুরবেলা। 6 নম্বর কমপ্লেনটা করেছি একই দিনে, কারণ কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছি না যে আমার এটা পেয়েছে, সাধারণত যেটা সব জায়গা থেকে পেয়ে থাকি। 1st মেতেই রাত্রি 9:03 আমি 6 নম্বর কমপ্লেনটা করেছি স্টেট ব্যাংকের সেই সর্বোচ্চ স্তরে। 7th কমপ্লেন টু SBI, এটা করেছি 17ই মে। 17ই মে ওই কমপ্লেনটাই। এখানে আমি কিছু লিখে দিয়েছিলাম যে since still I didn't get any acknowledgement or information like the first one, I am sending it again for the 4th time. Please acknowledge receipt of my email regarding my complaint about the stolen money that appeared clearly in CCTV footage. তারপরে এখানে লালে লিখে দিয়েছিলাম, বক্স করে দিয়েছি, নন রিসিপ্ট অফ অ্যাকনলেজমেন্ট অ্যাবাউট টুডেজ ইমেল অ্যান্ড নো ইনফরমেশন অ্যাবাউট এনি action taken by means of vigilance inquiries investigations will make me believe that I don't have justice from my bank. Now pensioner after taking VR bracket. In this situation, I have to take help from any other forum and must publish this event in media and social networking site for seeking help of any forum to regain my fame by bringing the truth publicly, and for which I will not be responsible. এটা উল্লেখ করে দিয়েছিলাম। আরেকটাকে উল্লেখ করেছিলাম, মাই কমপ্লেন অ্যাবাউট স্টিলিং মানি। রেখে দিয়েছিলাম এটা। এখন আর এটা প্রাসঙ্গিক নেই, তখন আমার যতদিন ব্যাংককে আমি ইনভলভ করিনি। I have no allegation against the bank, for which I got everything and also my respectful identity as SBI staff. 7 নম্বর কমপ্লেন হয়ে গেল। 8 নম্বর পাঠিয়েছি, ওটাকেই 28 মে মাসের 28 তারিখে 2019 মাই কমপ্লেন 8th কমপ্লেন টু SBI, ওটাই কপি পাঠানো আবার। আচ্ছা, এটা এখানে একটা আছে, এখানে চেয়ারম্যানকে পাঠিয়েছি, টু chairman@sbi.co.in। এটা চেয়ারম্যানের ডেজিগনেশন অনুযায়ী ওনার পার্সোনাল ইমেল আইডি, চেয়ারম্যানকে ডাইরেক্ট পাঠিয়েছি এটাই লাস্ট। এরপরে আমি চেয়ারম্যানকে হার্ড কপি পাঠিয়েছি বাই রেজিস্টার্ড পোস্ট, এবং তার অ্যাকনলেজমেন্ট আমি পেয়েছি। 8 নম্বরে সেদিনেই আমি এটা রিসেন্ট করেছি,
কোনো রিস্ক নিইনি, যেহেতু আমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি না। যদিও আমার প্রথমটা একই ইমেল আইডিতে প্রথমটায় ঠিকমতো গেছে এবং তারা কাজটাও করে দিয়েছে। এছাড়াও আমার কাছ থেকে ফোন করে সব কিছু ঘটনা জেনে নিয়েছে, তারপরেও কোনো উত্তর দিবে না, এটা তো অবাস্তব, মানে জানে না, এটা তো হতে পারে না। সেদিনই 8 নম্বরটা দিয়েছি 28 তারিখে at 1:47 PM, দুপুর 1:47। টু চেয়ারম্যানকে আবার ওটা দিয়েছি 8A, কপিটা পাঠিয়েছি রিসেন্ট, সেন্ডিং অ্যাগেন ইন এ ডাউট অফ সেন্ট কারেক্টলি অর নট। 28 মে 1:52-তে, পরপরই আরেকবার পাঠিয়েছি। 28 মে চেয়ারম্যান 8th কমপ্লেন্ট, তার কপি 28 মে 1:57 PM, দুপুর 1:57-তে। এখানে লিখে দিয়েছি ফলোড বাই দ্য হার্ড কপিজ অফ বাই রেজিস্টার্ড পোস্ট। এর অ্যাকনোলেজমেন্ট আমি পেয়েছি। এটা হচ্ছে ডিউরিং দ্য ফার্স্ট চেয়ারম্যান, তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন তখন সেই সময় আমি এই পরপর 7টা বা নাম্বারিংয়ে দেখলে 8, 9, 10, 10টা হচ্ছে, যাই হোক, এই 7টা কমপ্লেন পাঠিয়েছিলাম। তার কোনো উত্তর আমার কাছে আসেনি, ওই যা ফোনে কথা বলা ছাড়া। এরপরে বিভিন্ন জায়গায় সরকারি ডিপার্টমেন্টে, সব আমি গভর্নমেন্টের যে অথেন্টিক যেগুলো অথরাইজড প্ল্যাটফর্ম, সেখানেই গেছি। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, প্রাইম মিনিস্টার্স অফিস, ফিনান্স ডিপার্টমেন্ট ইত্যাদি। এগুলো সব করে কোথা থেকে যখন হলো না, ওগুলো বিষয়ে আমি আলাদা করে বলবো, সবগুলো পার্ট বাই পার্ট ভাগ করে বলবো, কারণ আলাদা আলাদাভাবে করেছি। একের পর একটা করে ডিপার্টমেন্ট শেষ হচ্ছে, আরেকটা কোনো ডিপার্টমেন্ট যেটা আমার মনে হচ্ছে যে কাজ হতে পারে সেখানে করেছি। লাস্টে যখন কলকাতা হাইকোর্টে কেসটা রিজেক্ট করলো প্রথম সিঙ্গেল বেঞ্চে, তারপরে আমি দেখলাম যে আমার তো সব রাস্তা বন্ধ। না, প্রথমে রিজেক্ট করার পর আমি আবার প্রচুর বেশি টাকা খরচ করে উকিল নিয়ে, সিনিয়র উকিল নিয়ে, আগের উকিলের পরামর্শেই, সে ছিলই, সে সিনিয়র উকিল নিয়ে হায়ার করে, যার ভিজিট প্রচুর, বলছি না আমি অ্যামাউন্টটা, মানে প্রচুর টাকা আমার চলে গেছে। তার প্রথম দিনের যে আমার মামলাটা অ্যাকসেপ্ট হয়েছে সেই খবরটা দিয়েছে। তারপরে আরও 2 দিন মামলা চলেছে, জেরা চলেছে, কিন্তু তার ফলে 3 দিন হিয়ারিং হয়েছে আমার অ্যাকসেপ্ট করার পর, যেটা ডিভিশন বেঞ্চে, তখনকার যে চিফ জাস্টিস ছিল তার আন্ডারে যে ডিভিশন বেঞ্চে সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল। কিন্তু প্রথম দিনের পর আরও 2 দিন হিয়ারিং কী হলো আমি জানি না, যেহেতু এখানে প্রশ্নটা ছিল অ্যাকসেপ্টই হয়নি প্রথমবার, দ্বিতীয়বার ডিভিশন বেঞ্চ অ্যাকসেপ্ট করলো। তারপরে একটাই হওয়ার কথা, অ্যাকসেপ্ট হলে আমার যে ঘটনার সম্পর্কে ইনভেস্টিগেশন করা, যেটা আমার ধারণা। এই ঘটনাটা না জানলে, ইনভেস্টিগেশন না করলে, প্রমাণ সাপেক্ষ কিছু না দেখলে শুরুটা কী করে করবে হিয়ারিংটা। কিন্তু তা সত্ত্বেও আরও 2টা হিয়ারিং গেল, এই 3টে হিয়ারিংয়ে আমার প্রচুর টাকা চলে গেলো, এবং আমি বুঝতে পারলাম যে এটা আরও কতদিন চলবে ঠিক নাই। এবার আমার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, এবং আমার কাছে আর টাকাও নাই সেরকম। তখন আমি এটা স্টপ করলাম, উকিলকে জানিয়ে দিলাম যে এই কেসটা আমি আর চালাতে পারবো না, কী করে সম্ভব। 2টো হিয়ারিং আরও হয়ে যাওয়ার পরেও যখন কিছু হলো না, তখন কত দিনে হবে সেটা তো আমি বুঝতে পারছি না, কীভাবে চালাবো। যাই হোক, ওটা ওই অবস্থায় থাকলো। উকিলকে বলে দিয়েছিলাম কোনো কিছু করার থাকলে, যা কিছু করার যদি নিয়মকানুন থাকে সেটা করে দেবেন, আমি আপনাকে জানিয়ে দিলাম যে এই কাজটা আমি আর চালাবো না টাকার জন্য এবং সময়ের ব্যাপার। তখন চিন্তা পেয়ে গেলাম যে আমার তো রাস্তা শেষ হয়ে গেল, আর তো জায়গা থাকলো না এই কমপ্লেনটা, এই লড়াই করার, বিচারটা চাওয়ার। তখন বেশ কিছুদিন চুপচাপ থেকে অবশ্যই আমি ঠিক করলাম যে চেয়ারম্যান, ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান চেঞ্জ হলো স্টেট ব্যাংকের। আগেকার চেয়ারম্যান যিনি ছিলেন সেই রজনীশ কুমার, ওনার পরিবর্তে আরেকজন আসলেন, DK খাড়া। তখন আমি এগুলো প্রথম থেকেই ভেবেও রেখেছিলাম যে 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 অথরিটি আমার এটা কোনো রেসপন্স করছে না, বা এটাকে ইনভেস্টিগেশন বা কোনো কিছু করছে না, সলভ করছে না, তাদের রিড্রেস করছে না, যখন তারা পরিবর্তন হবে তাদের, তখনই আমি আবার করতে পারবো।
সেই অনুযায়ী এটা দেখে আমার খুব আনন্দ হয়েছিল এবং আমি তাকে আবার শুরু করলাম নতুন চেয়ারম্যানের কাছে 2019-এর 28শে মে চেয়ারম্যান ইজ বিআই ফলোড। এটার পরে এটা এই যে নাম্বার 9 কমপ্লেন টু চেয়ারম্যান টু চেয়ারম্যান নাম্বার 1 টু চেয়ারম্যান ডিকে খাড়া টু রিজলভ মাই কমপ্লেন with a request to resolve my complaint by proper investigation and to drop down the pending case in Kolkata High Court. কলকাতা হাইকোর্টের কেসের কী হবে আমার জানা নাই এই বিষয়টা বলে, এবং আমার উকিলের সঙ্গে তখন কোনো একটা আমি সন্তুষ্ট ছিলাম না কিছু বিষয়ে, যার ফলে আমাদের একটু যোগাযোগ কমে গেছিলো। আমি এটা কলকাতা হাইকোর্টের কেসটাকে যাতে ড্রপ করে দেয় এবং আমার এটা যাতে ইনভেস্টিগেশন করে সলভ করে সেটা আমি রিকোয়েস্ট করেছিলাম। ডেট এই যে 7ই নভেম্বর 2020, 2020 সালের 7ই নভেম্বর টু চেয়ারম্যান SBI। প্রথম দিনে ডাইরেক্ট চেয়ারম্যানকে দিয়েছি, নিউ চেয়ারম্যান সেদিকে খাড়া। এখানে ডিটেলসে দিয়েছি, পুরো সার্কুলারটা এখানে রাখিনি, পুরো সার্কুলার তো আলাদাভাবে আমার কাছে আছে, আর একটা ভিডিও করেও ফেসবুকেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে। আমার কাছে তো অরিজিনাল হার্ড কপি আছেই। 9-এর পর 10, অর্থাৎ 9-এর পর দ্বিতীয় চেয়ারম্যানের কাছে প্রথমবার করার পর কোনো উত্তর না পেয়ে আবার ওটাকে করলাম 10 নম্বর। এটা আমার 24শে নভেম্বর 2020। এবার আবার ওই যে বিভাগটা সঞ্জীবনী HR, যে বিভাগে প্রথম 6টা করেছিলাম সেখানে, এবং চেয়ারম্যানের অ্যাড্রেসে দুটোতেই লিঙ্ক করে দিলাম, ইমেলে দুটোতেই করে দিলাম। ফর নট হ্যাভিং রেসপন্স একই জিনিস। 24শে নভেম্বর। আবার কিছুদিন পর 11 নম্বর, এবার সেন্ডিং সেকেন্ড টাইম, অ্যাকচুয়ালি এটা থার্ড টাইম হওয়ার কথা। এই 10 নম্বরটা সেকেন্ড টাইম। 9 নম্বর 7ই নভেম্বর, 10 নম্বর 24শে নভেম্বর, 11 নম্বর থার্ড নতুন চেয়ারম্যানকে 24শে নভেম্বর। সেদিনই পরপর দুটো করেছি। এভাবে ওয়েট করে করে আর কতদিন করবো? ওয়েট তো করার নেই, ইমেল তো সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছে ইনস্ট্যান্ট। কাজেই কিছু না জানাতে আমি সেদিনই করেছি চেয়ারম্যানকে এবং সঞ্জীবনী দুই জায়গাতেই অ্যাড্রেস করে। Appeal to chairman to resolve my complaint by proper investigation and to drop down the pending case in Kolkata High Court. আমি যে হার্ড কপি পাঠিয়েছি, অ্যাকনলেজমেন্ট অফ হার্ড কপি টু চেয়ারম্যান রজনীশ কুমার কমপ্লেন, 6ই জুন এটা রিসিভ হয়েছে। RW নাম্বার, আর্টিকেল ট্র্যাকিং নাম্বার। তার মানে এই কমপ্লেনটা আমার হার্ড কপিটাও চেয়ারম্যানের কাছে গেছে। এই যে চেয়ারম্যানের কাছে যেটা পাঠিয়েছিলাম মুকদমপুর পোস্ট অফিসের মাধ্যমে, রজনীশ কুমার চেয়ারম্যান, তার রিসিপ্টটা, আর এটা তো অ্যাকনলেজমেন্ট মেসেজ দেখিয়ে দিলাম। তাহলে স্টেট ব্যাংকের কাছে এই আমার টোটাল কমপ্লেন করা হয়ে গেল। প্রথমবারে 7টা, অ্যাকচুয়ালি 8, 9, 10 বার পাঠানো রিসেন্ট করার ধরে, এবং দ্বিতীয়বারে 3বার। তারপরেও কোনো উত্তর না পায় আমি এখানে শেষ করে দিলাম। এখানে আমি লিখেছিলাম যে ইনভেস্টিগেশন, লিখেছিলাম যে আমি বললাম তো একবার যে কোনো উত্তর না পেয়ে আমি ধরে নিচ্ছি যে আমার ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমার এই বিষয়টা কোনো বিচার আমি এখান থেকে পাবো না, আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে চেষ্টা চালাতে হবে এবং আমি সেটাই করব, এবং দরকারে মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিব। তারপরে আমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে গেছিলাম আলাদা আলাদা করে। আবার পরের দিন যেটা পরের ধাপে যাদের করেছি, সম্ভবত এখান থেকে প্রাইম মিনিস্টার্স অফিস PMOতে করেছিলাম অনলাইন কমপ্লেন, সেটা নিয়ে বলবো আবার। Stop saved files.